আসসালামু আলাইকুম, সাউন্ড ক্লিয়ার? একটু জানান তো। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানান। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড ক্লাস করব। গতদিন আমরা টাইপ 2 পর্যন্ত পড়ছিলাম, পাশাপাশি বেসিকটা আমাদের শেষ হয়েছে। আজকে সরাসরি ম্যাথে চলে যাব। ফার্স্ট হচ্ছে টাইপ 3, সেটা হচ্ছে চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্ভুজ গঠনের ব্যাপার এবং তার প্রকৃতি। তো এক্ষেত্রে আমাদের প্রথমে চারটা চতুর্ভুজের বেসিকটা একটু জানতে হবে। আমি 2 মিনিটে চারটা চতুর্ভুজের বেসিকটা একটু ডিসকাস করে দিই, যদিও এটা আপনারা জানেন, জাস্ট এমনি। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে সামান্তরিক, এরা একটা কাপল বলতে পারেন। আর এটা হচ্ছে একটা বর্গ, এটা হচ্ছে রম্বস। বেসিক্যালি আমি যদি একটা ম্যাথও না করি, শুধু গতকালের ম্যাথ দিয়ে আপনারা এই চারটা বেসিক যদি জানেন, অঙ্ক পারার কথা টাইপ 3। কেন? আপনাদের এইখানে টোটাল চারটা পয়েন্ট দেওয়া থাকবে, মানে আপনাদের এরকম ভাবে চারটা পয়েন্ট দেওয়া থাকবে। আন্দাজে আমি চারটা পয়েন্ট লিখি, ধরেন -3 4 2 7 1 8 4 -3, আন্দাজে এমনি লিখলাম আর কি, বুঝছেন না? তো এই চারটা পয়েন্ট দেওয়া থাকবে, দিয়ে বলবে এরা কোন ক্ষেত্র গঠন করে, কোন চতুর্ভুজ গঠন করে। তাহলে আপনার প্রথম কাজ হবে চারটা বাহুর দৈর্ঘ্য বের করা। ধরেন আপনি চারটা বাহু সিরিয়ালি, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, মানে চারটা ডিস্টেন্স বের করলে চারটা বাহুর দৈর্ঘ্য বের হবে। এখন আপনার চারটা বাহুর দৈর্ঘ্য যখন বের হবে, দৈর্ঘ্যগুলোর মান কত হবে? হয় চারটাই সমান হবে, নয় দুইটা সমান হবে। মানে এর বাইরে দিবে না, ট্রাপিজিয়াম বা বিষম চতুর্ভুজ দিবে না। আপনাদের দিলে আয়ত, সামান্তরিক, বর্গ বা রম্বসের মধ্যে থেকে দিবে। তাহলে যদি চারটা সমান হয়, মনে করেন আপনার চারটা দৈর্ঘ্য যদি সমান হয়, ধরেন চারটাই সমান, তাহলে তারা হয় বর্গক্ষেত্র নয় রম্বস হবে। আর যদি দুইটা দুইটা করে সমান হয়, মানে দুইটার মান একরকম দুইটার মান আরেক রকম, তাহলে তারা আয়তক্ষেত্র বা সামুদ্রিক হবে। এখন আপনার তো এটা অথবা এটা বললে হবে না, আপনাকে একদম ডিসিশন নিতে হবে যে হোয়াট ইজ দিস। দেন আগে আপনাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এর দিকে যাবে না কে দিকে যাবে। ধরেন মনের কথা, জাস্ট ধরেন যে চারটা সমান, তাহলে চারটা বাহু সমান হলে আমরা জানি বর্গের চারটা বাহু সমান, রম্বসের চারটা বাহু সমান, তাহলে হয়তো বা সেটা বর্গ অথবা সেটা রম্বস। দেন আমাদের কর্ণ বের করতে হবে। যদি কর্ণগুলো সমান হয় তাহলে বর্গ, কারণ আমরা জানি বর্গের কর্ণ সমান। আর যদি কর্ণগুলো একটা বড় একটা ছোট হয় তাহলে বুঝতে হবে রম্বস। সেম এখানে যখন দুইটা দুইটা সমান হবে, তাহলে আমরা বুঝতে পারবো এরা তো হওয়া সম্ভব না, কারণ এদের চার বাহু সমান। তাহলে দুই বাহু সমান হলে হয় আয়ত নয় কি সামান্তরিক। তাহলে আয়তরও কি হয়, কর্ণগুলো সমান হয়, কিন্তু সামান্তরিক আর কর্ণগুলো সমান হয় না। তার মানে আমাদের টোটাল 6টা দৈর্ঘ্য বের করলে আমরা কোনো একটা চতুর্ভুজ কিরকম যাচাই করতে পারবো। আমাদের 6টা দৈর্ঘ্য বের করা লাগবে, চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, দুইটা কর্ণ বের করতে হবে, আদারওয়াইজ আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। এই জন্য এই টাইপ 3 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে চারটা করে পয়েন্ট দেওয়া আছে। আপনি শুরুতে কি করে ফেলবেন, আপনি চারটা পয়েন্টের চারটা দৈর্ঘ্য এবং দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলবেন, আপনার পরের সিদ্ধান্ত নিতে সহজ হবে। একটা ম্যাথ এনাফ পুরো টাইপটা বোঝার জন্য। ধরেন আমি সুবিধার্থে আপনাদের একটা অঙ্ক করি। স্যার এইগুলো তো দশমিকের পরে অ্যান্সার ভিন্ন লিখে সমস্যা হবে না? কোনো সমস্যা নেই। আমি ধরেন অপু 10 20 আন্দাজের উপর একটা অঙ্ক করবো। ধরেন আমি 3 নম্বর অঙ্কটা করবো, জাস্ট একটা অঙ্ক করবো, পুরো টাইপ 3 থেকে একটা ম্যাথ করবো। 3 নম্বর, এটা বলে দিচ্ছে এটা সামান্তরিক না আয়তক্ষেত্র, তো আমরা জানি না কিচ্ছু, আমি বের করব। তো ধরেন আপনার যে চারটা পয়েন্ট দেওয়া থাকবে, আপনি চিত্র আঁকা লাগবে না, কারণ আপনি চিত্র প্রথমে কেমনে আঁকবেন, চিত্র প্রথমে আপনি কেমনে আঁকবেন আপনি তো জানেন না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন,
চিত্রের জন্য একটা জায়গা ফাঁকা রাখতে পারেন, ওই ফাঁকা জায়গা রাইখা আপনি পুরো অঙ্ক কইরা যখন আপনি বুঝতে পারবেন যে এটা বর্গ, তখন একটা বর্গ আঁকা দিবেন, একটা সামুদ্রিক আঁকা দিবেন, দিতে পারেন। তো ধরেন এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, a -2 -1, b 5 4, c 6 7 and d -1 2। এই হচ্ছে 4 পয়েন্ট। এখন আমাদের প্রথমে এ বি, বিসি, সিডি এবং ডিএ। দেখেন আপনার যদি একটা চতুর্ভুজ, যে কোনো একটা বোঝার জন্য আপনি একটা রাফ চতুর্ভুজ ধরে রাখলেন, এ বি সি ডি, তাহলে আপনি বুঝতে পারবেন তার বাহুগুলো কি কি। বাহুগুলো হচ্ছে এ বি, তাহলে আপনি প্রথমে এ বি বের করবেন, পরে বিসি বের করবেন, পরে সিডি বের করবেন, পরে ডিএ বের করবেন। এ বি বিসি সিডি ডিএ, এবং লাস্টে 2টা কর্ণ বের করবেন, এসি কর্ণ এবং বিডি কর্ণ। তাহলে যে 6টা বাহুর দৈর্ঘ্য আপনাকে বের করতে হবে। এখন বাহুর দৈর্ঘ্য বের করা কেমনে বের করে, আপনাদের গতদিন দূরত্ব সূত্র শিখাইছি। এই দূরত্ব সূত্রতে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যেমন এ বির দূরত্ব কি হবে, এ থেকে বি এর দূরত্ব। তাহলে আমি আজকে দূরত্বগুলো একটু স্পিডে লিখবো, কারো যদি স্লো হয় সমস্যা নেই, 12 মিনিট টাইম থাকে একটা অঙ্ক করার, আপনি পরীক্ষা ধীরে ধীরে করেন, তবে এত ধীরে করেন না যে 12 মিনিট এক্সিট হয়ে যায়, তাহলে আবার ফুল অ্যান্সার করতে পারবেন না। তো যেহেতু দূরত্ব বের করতে পারেন আপনারা, ওইটুকু ধরে নিয়ে আমি একটু দ্রুত দূরত্বগুলো বের করি। ধরেন এ বি হচ্ছে এ থেকে বি, তাহলে -2 -5 হোল স্কোয়ার প্লাস -1 -4 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 60 7 49 রুট 49 প্লাস, আর এটা হচ্ছে 5 25, তাহলে 49 আর 25 কত, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 5 74, এটা হচ্ছে √74। তাহলে যেহেতু আর ভাগ যায় না, এটাই রেখা দিই, এটা হচ্ছে আমাদের এবি। এবার বিসি বের করি, বিসি কত, বি থেকে সি, তাহলে 5 - 6 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার, তাহলে 5 - 6 মানে 1, তাহলে 1 স্কোয়ার কত 1 প্লাস 4 - 7 হচ্ছে 3, তার মানে এটা 9 হবে। সো দিস ইজ √10। যেহেতু দুইটা দুই রকম আসছে, বোঝাই যাচ্ছে বর্গক্ষেত্র আর রম্বস জীবনে হওয়া সম্ভব না, বুঝছেন, আয়ত বা সামান্তরিকে হবে। সিডি বের করি, সি থেকে ডি 6 + 1 হোল স্কোয়ার প্লাস 7 - 2 হোল স্কোয়ার, তাহলে এই যে এটা যথারীতি 6 1 7 7 7 49 যোগ 7 থেকে 2 গেলে 5 5 5 25, তার মানে এটা √74। ডিএ, তাহলে ডি থেকে এ -1 থেকে -2, তাহলে -1 মাইনাস হয়ে যাবে +2 হোল স্কোয়ার প্লাস 2 -1 হোল স্কোয়ার, তাহলে এটা 1 1, এটা 3, তার মানে 9, সো √10। দেখেন এই যে দুই বাহু সমান, সুতরাং আমরা বলতে পারি সেটা হয়তো বা সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। সো আমাদের কর্ণ দুইটা বের করতে হবে। তো ফার্স্টে চলেন এসি কর্ণ বের করি, তাহলে এসি মানে এ থেকে সি এর দূরত্ব, -2 - 6 হোল স্কোয়ার প্লাস -1 - 7, তাহলে এটা কত 8 8 8 64 প্লাস এটাও 8 64, তো √128। বিডি হচ্ছে কত বের করি, বি থেকে ডি 5 -1 তাহলে 5 + 1 হোল স্কোয়ার প্লাস 4 থেকে 2 বিয়োগ 4 - 2। খুব সাবধানে করবেন, উল্টাপাল্টা হইলে কিন্তু আপনি রেজাল্ট পরীক্ষা আরেকটা দিয়ে চলে আসবেন। 5 + 1 6 6 36 যোগ 4 থেকে 2 গেলে 2 2 স্কোয়ার মানে 4, এটা হচ্ছে √40। তার মানে বোঝা যাচ্ছে আমাদের কর্ণগুলো সমান না, হচ্ছে এস ইকুয়াল টু নট বিডি, অতএব এটা একটা সামান্তরিক। ঠিক আছে, আমাদের ডিসিশন চতুর্ভুজটি সামান্তরিক, খুব সিম্পল। আপনারা কি যদি ক্লিয়ার হয় আপনারা লেখেন অল ক্লিয়ার, মানে এই পুরো টাইপটা বুঝবেন। এই পুরো টাইপে কাজ হচ্ছে আপনার 6টা দৈর্ঘ্য বের করতে হবে। যদি এই চারটা যদি সমান হয় তাহলে হবে বর্গ বা রম্বস। কর্ণগুলো সমান হলে বর্গ, কর্ণ সমান না হলে রম্বস, শেষ। আর যদি দুইটা দুইটা সমান হয় তাহলে আয়ত বা সামান্তরিক। কর্ণ দুইটা সমান যেহেতু না, তাহলে সামান্তরিক। কর্ণ দুইটা সমান হইলে আয়ত হইতো। একদম সিম্পল, জ্যামিতির ছোট্ট বেসিক দিয়ে পুরা টাইপের অঙ্ক শেষ। আপনার কাজ হচ্ছে শুধু 6টা দৈর্ঘ্য বের করা। সবগুলো অঙ্ক মোটামুটি একই কনসেপ্টের। তা আপনারা যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করেন অল ক্লিয়ার, মানে আমাদের টাইপ 3 শেষ। আমি এবার টাইপ 4-এ যাব, কমেন্ট করেন।
না না, বর্গ হলে আপনি 90 ডিগ্রি দেখাবেন কেন? 90 ডিগ্রি দেখাইতে হবে না। আপনার যখন 4 বাহু সমান হবে এবং কর্ণগুলো সমান হবে, এটা অটোবর্গ। বুঝছেন? আপনি বর্গক্ষেত্র বলার দুই দিকে ডিসিশন নিতে পারেন। একটা হচ্ছে 4 বাহু সমান কোণগুলো সমকোণ, তাহলে বর্গ, সেক্ষেত্রে কর্ণ লাগে না। আবার 4 বাহু সমান কর্ণগুলো সমান, সেক্ষেত্রে কোণ লাগে না। মানে 4 বাহু সমান ম্যান্ডেটরি কন্ডিশন। এরপরে যদি আপনি হয় বলতে পারেন কোণ 90, তাহলে বলতে পারেন বর্গ, অথবা যদি কর্ণ সমান হয় তাহলে বর্গ। আপনার 3 কন্ডিশনই লাগে না, যে কোনো 2টা কন্ডিশন মেনটেন করলে বর্গ হয়। আলমগীর হোসেন, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে করতে পারেন, সেক্ষেত্রে আরো আপনার জটিলতা তৈরি হবে। আপনার তো পিথাগোরাসের ফর্মুলা তৈরি করার দরকার নাই, ঠিক আছে? আপনার একটা চতুর্ভুজের ধরেন চতুর্ভুজের বেলায় আপনি পিথাগোরাস দিয়ে সরাসরি বলতে পারেন না। পিথাগোরাস হইলে আপনার ধরেন বর্গর ক্ষেত্রে চিন্তা করেন, আপনার তো এমন হইতে পারে যে এইটুকু 90 ডিগ্রি মেনটেন করলো, কিন্তু এই যে এইটুকু আর কি বর্গ হয়েছে, এটা দেখেন। এখন আপনি যদি এইটুকু পিথাগোরাস মেনটেন করেন যে এই দুই বাহু সমান এবং ওই অতিভুজ সমান হয়েছে, অতিভুজ কারণ লম্বজ কারণ ভুজ কারণ, তাহলে এটা হয়েছে। তো বর্গ বলতে গেলে এটা আর এটা আবার দুইটা সমান মেনটেন করতে হবে। তো ওইদিকে যাওয়া ভেজাল, ওইদিকে যাবেন না, যা বলছি তাই পড়েন। ডাবল খাটনি হবে, পিথাগোরাস হবে, আর উল্টা অঙ্ক বড় হবে। জাস্ট 6টা দৈর্ঘ্য বের করলে আমাদের অঙ্ক শেষ। খুদে আমরা জটিলতা কেন যাব বলেন তো? পরে টাইপ 4, এটা বলছে বাহুর দৈর্ঘ্যের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফলের জীবনে আমরা অনেক রকম সূত্র শিখছি। একদম মানে বিগিনিং পড়ছে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওইটা থেকে যে শুরু হয়েছে। আপনারা হয়তো কম পড়ছেন, আমরা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আরো অনেক সূত্র পড়ছি। ত্রিকোণমিতিতে ত্রিভুজের ক্ষেত্রফলেরও সূত্র আছে, একাধিক ফর্মুলা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে কোনো রূপের চেঞ্জ নাই, এটা অনেক রূপ আছে। তবে স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের 2টা রূপ ইউজ হবে। স্থানাঙ্ক জ্যামিতিতে একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজায়া স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে। 2টা ওয়েতে হবে। তাহলে টাইপ 4টা হচ্ছে একটা ওয়েতে, এবং টাইপ 5 হচ্ছে আর একটা ওয়েতে। এই 2টা টাইপে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বুঝছেন? টাইপ 4 এবং টাইপ 5 2টা ওয়েতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তবে পরীক্ষায় যদি ত্রিভুজের বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে বলা হয়, পদ্ধতি মেনশন করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই পদ্ধতিতে দিতে হবে। যেমন এবার না গতবার, হ্যাঁ এবার না গতবার 43 রিটার্নে আপনার পদ্ধতি মেনশন করে দিচ্ছে, বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে এটা প্রমাণ করো বা এটা করো। তা আপনার অন্য পদ্ধতি যাওয়ার উপায় নেই। বা যদি আবার 35 না 36-এর দিকে, এত তো মন থাকে না, তখন আবার ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজানোর কথা বলছে, আবার আসছে যে ডাইরেক্ট ক্ষেত্রফল বের কর, কিচ্ছু বলে নাই। যখন আপনাকে পদ্ধতি মেনশন করবে না, তখন আপনার স্বাধীনতা, যেটা আপনার ভালো লাগে এটা করবেন। কিন্তু পদ্ধতি মেনশন করে দিলে আপনাকে অবশ্যই সেই পদ্ধতিতে করতে হবে। তবে 2টা পদ্ধতির মধ্যে টাইপ 4-এর পদ্ধতিটা একটু লেন্দি, টাইপ 5-এর পদ্ধতিটা একটু শর্ট। অতএব আপনাকে যদি মেনশন করা না থাকে, আমি আপনাকে বলবো টাইপ 5-এর পদ্ধতি অবলম্বন করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। এখন বলতেন স্যার একটা তো পারি না, হ্যাঁ শিখবেন, এখন শিখাবো। তো 2 পদ্ধতিতে আপনার 3টা বিন্দু দেওয়া থাকবে, খেয়াল রাখবেন। যেমন প্রথম আমরা টাইপ 4 থেকে একটা অঙ্ক করি। ধরেন টাইপ 4 আমাদের 1 নম্বর কোয়েশ্চেনে করি। এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, A 25, B -1 1, C 2 1। তাহলে আপনাকে বলছে এই 3টা বিন্দু মোটামুটি একটা চিত্র আঁকো, পরিসীমা নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? এবং এটা কোন ধরনের ত্রিভুজ, এটার পক্ষে যুক্তি দেখাতে। তা আমরা চিত্র যদি আঁকার চেষ্টা করি, ধরেন রাফ চিত্র যদি আঁকি, যদি আপনার পরীক্ষায় চিত্র আঁকা আসবে না, পরীক্ষায় এই কোশ্চেনটা যদি আসে মডিফাই করে শুধু ক্ষেত্রফলটা আসবে বা বড়জোর পরিসীমাটা চাইতে পারে, ঠিক আছে? তো আমরা যদি আনুমানিক চিত্র আঁকি, ধরেন 25, 1 2 1 2 3 4 5, -1 1, এখানে 2 1, এটা বলো কতদিন আঁকছি, এটা 2 1। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রটা, এটা হচ্ছে A 25, এটা কতদিন আঁকা হয়েছিল, B -1 1, আর C হচ্ছে 2 1। এই 3টা বিন্দু।
তাহলে আমাদের হচ্ছে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে বলছে। খেয়াল করে দেখেন, বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিনটা বাহু আছে, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে সি এ। এই তিনটা বাহু আগে বের করি। দেখেন এ বি কত, যথারীতি দূরত্ব সূত্র দিয়ে বের করবেন। 2 + 1 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার। আমি ডাইরেক্ট লিখবো আর কি। এটা হচ্ছে 3 স্কয়ার, এটা হচ্ছে 4 স্কয়ার, তাহলে এটা আসবে 5। বিসি, বিসি হচ্ছে বি থেকে সি, -1 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার ইকুয়াল টু এটা আসবে 3। আপনারা দূরত্বটা নিজ দায়িত্বে করবেন, আমার দরকার হচ্ছে কনসেপ্ট বোঝানো, বারবার তো দূরত্ব শেখানোর দায়িত্ব না। এরপর হচ্ছে সি এ 2 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার ইকুয়াল টু 4। এই হচ্ছে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য আসছে। দেখেন পরিসীমা মানে কি বলেন তো? পরিসীমা ও একটা কথা আছে, এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য চাইছে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। খেয়াল করেন, ত্রিভুজের ক্ষেত্রফলের সিম্বল হচ্ছে যে এটা, এটার সূত্র হচ্ছে যে এটা √s * s - a s - b s - c। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন হোয়াট ইজ এস? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এগুলো পরিমিতিতে পড়ে আসার কথা। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, বা a + b + c/2, মানে তিন বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। যেমন এটার পরিসীমা কত? 5 আর 3 8, 8 আর 2 4 কত? 12। তাহলে এটার পরিসীমা হচ্ছে 12, এই যে যোগ করলে 12 আসে, ভাগ 2, তাহলে এই 6 হচ্ছে এস এর মান। তিন বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা। তাহলে আপনি তিন বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারেন, তিনটা পরে যোগ করবেন, পরিসীমা বের হয়ে যাবে। এরপর এটাকে 2 দিয়ে ভাগ করবেন, অর্ধ পরিসীমা মানে এস এর মান বের হবে। এখন কথা হচ্ছে এবিসি কি? এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে এ বি মানে এই এ বি, এটা হচ্ছে সি এর মান, বিসি এটা হচ্ছে এ এর মান, সি এ এটা হচ্ছে বি এর মান। এটা কেমনে বুঝবেন? আপনাদের একটা জিনিস দেখাই। ধরেন এই বিন্দুগুলো তার আমার রাখার দরকার নাই, আমি এটা মুছে ফেলি। বইয়ে কিছু ম্যাথ এভাবে করা আছে। ভাই কিছু ম্যাথ করা আছে, যেখানে সুবিধা সেখানে করা আছে। ওই অঙ্ক আসলে দেখেন যে স্যার এটা কেন করলো, আমি এটার পেছনে লজিক দিব। আপাতত টাইপ বি থেকে আপনাদের যে কোয়েশ্চেনটা 4 আছে, যে কত নম্বর কোয়েশ্চেন জানি, টাইপ 3। টাইপ 3 থেকে কোনো কোয়েশ্চেনে অতিভুজকার, লম্বস্কার, ভূমিস্কার ইউজ করছি? দেখেন তো। তাহলে আপনি টাইপ 3 এর মধ্যে ওইভাবে থাকেন না। অন্য টাইপে যদি কখনো ইউজ করি, নিশ্চয়ই তার পিছনে কারণ আছে, সেখানে এসে দেখাইবেন। তাহলে আমাদের ধরেন একটা ত্রিভুজ এম কিউ আর, ধরেন আন্দাজে লিখছি, এগুলোকে বলা হয় কোণ আর বাহু। যেমন এটা ক্যাপিটাল লেটার দিয়ে একটা ত্রিভুজের কোণ প্রকাশ করা হয়, আর স্মল লেটার দিয়ে একটা ত্রিভুজের বাহু প্রকাশ করা হয়। এক লেটার দিয়ে যদি প্রকাশ করেন, যেমন আপনি এম কিউ বাহু বলতে পারেন, কিন্তু আপনি যদি একটা অ্যালফাবেট দিয়ে বাহু প্রকাশ করেন, তাহলে সেটা স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। আর সে স্মল লেটার কোণের অপোজিট, যেমন এম কোণ এখানে, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এম, আর কোণ এখানে, এই বাহুটার নাম হচ্ছে আর, কিউ কোণ এখানে, এই জন্য এই বাহুটার নাম হবে কিউ। এটা হচ্ছে রুলস, ম্যাথমেটিক্যাল রুলস। তাহলে সেম পদ্ধতিতে আপনি যদি এবিসি করেন, ধরেন আপনি নাম দিলেন এবিসি, এখানে এ দিলেন, এখানে বি দিলেন, এখানে সি দিলেন, দেন নামটা হচ্ছে, তাহলে এর অপোজিট এই বাহুটা হবে এ, সি এর অপোজিট এই বাহুটা হবে সি, আর বি এর অপোজিট এই বাহুটা হবে বি। তাহলে দেখেন এসি ইকুয়াল টু বি, তাহলে এই যে দেখেন এসি বা সি ইকুয়াল টু বি, এই যে বিসি ইকুয়াল টু হচ্ছে এ, আর এই এবি ইকুয়াল টু হচ্ছে সি। এখন আপনার এত চিত্র এঁকে ডিসিশন নিতে হবে না। ধরেন এবিসির মধ্যে, এবির মধ্যে নাই কি? সি। যেমন দেখেন এবির মধ্যে সি নাই, এই জন্য এটা সি। বিসির মধ্যে এ নাই, এ। সি এর মধ্যে বি নাই, এ বি। এমনি সংক্ষেপে দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে যে সূত্র লাগে, অলরেডি এস বেড়েছে, এস এর মান কত? 6। তাহলে 6 বিয়োগ এ কত? 3। 6 বিয়োগ বি কত? 4।
6 বিয়োগ সি কত, সি হচ্ছে 5, বসায় আপনি ক্যালকুলেশন করেন, আপনার উত্তর চলে আসবে। যদিও এত কিছু মেনটেন না করলে চলে, কিন্তু আপনাদের অ্যাকুরেসিটা আমি বুঝাইতেছি, কারণ আলটিমেটলি রেজাল্ট সেমই আসে। তাহলে 6 ইন্টু 3 ইন্টু 6 থেকে 4 গেলে 2 ইন্টু 1, এটা আসে বিয়োগফল। তাহলে 3 6 18, 18 দুগুণে 36, তাহলে এটা হচ্ছে রুট ওভার 36, মানে হচ্ছে 6 আসে রেজাল্ট। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6, আর ত্রিভুজটা তো সমকোণী, দেখতে পারতেছি 3 4 5, ত্রিভুজটা সমকোণী, ক্ষেত্রফল 6, পরিসীমা হচ্ছে 12, ঠিক আছে। আর বাহুর দৈর্ঘ্য তো আমরা পাইছি। ওভারঅল ম্যাথটা বুঝে থাকলে কমেন্ট করেন ডান। আমি আরেকটা অঙ্ক করবো এই টাইপের। ডান কমেন্ট করেন। ধরেন 4 নম্বর প্রশ্নটাতে আসেন, কোয়েশ্চেন 4। চারে 3টা পয়েন্ট দেওয়া আছে, লিখি। এ হচ্ছে -2 0, বি হচ্ছে 5 0, সি হচ্ছে 1 4। এখন আপনাকে বলছে এই 3টা হচ্ছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু। তাহলে এ বি বি সি এর দৈর্ঘ্য বের করুন এবং পরিসীমা বের করুন। তাহলে আপনার পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য বের করতে হবে, না বললেও হতো। শুধু শুধু যদি বলতো পরিসীমা বের করুন, তবু আপনাকে এ বি বি সি বের করা লাগতো। তাহলে এ বি কত, এ বি হচ্ছে দূরত্ব বের করেন। দেখেন, আমি চাইলে কিন্তু আপনাদের ক্লাসটা যদি দ্রুত টানতে চাই, আমি বই দেখে দেখে ডিস্টেন্সগুলো লেখা সরাসরি আপনাকে কনসেপ্ট বুঝাইতে পারি। এটা হলে আরো আপনাদের টাইম সেভ, কারণ বারবার দূরত্ব বের করা হুদয় সময় লস। আপনাদের এমবি খরচ, সময় খরচ দুইটাই হয়। তাহলে এটা হচ্ছে 7, বিসি 5 - 1 হোল স্কয়ার প্লাস 0 - 4 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 16 16 32, 4√2। সিএ 1 + 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা 3, এটা 4, তার মানে এটা হচ্ছে 5। এই হচ্ছে আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য বেরোবে, 7, 4√2 এবং 5। তাহলে আপনার পরিসীমা কত, 3টার যোগফল 7 5 4√2। এটা ক্যালকুলেটরে করতে হবে, কারণ দশমিক আসছে, পূর্ণ সংখ্যা না। √2 মান 1.41, এটাকে 4 দিয়ে গুণ দিলে একটা মান আসবে, তার সাথে আপনি 12 যোগ করবেন, তাহলে লাস্ট থেকে আপনার একটা মান আসবে। এটা হচ্ছে পরিসীমা। অথবা আপনি এটাও করতে পারেন, পরীক্ষা যদি 12 + 4√2 রেখা দেন এভাবে এত একক, তবু অ্যান্সার হবে। আর কেউ যদি এটা বের করে লেখেন সেটাও হবে, এটাই রেখে দিতে পারেন, সমস্যা নেই। এখন ক্ষেত্রফল বের করতে গেলে এস লাগবে। এস মানে এটা ভাগ 2, 12 + 4√2 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 6 + 2√2। এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে এটা 6, এটা হচ্ছে 2√2, তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু। তাহলে ক্ষেত্রফল আমরা জানি কি সূত্র, √s। ও ক্ষেত্রফল চাইছে কিনা, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে পরে। তাহলে এস হচ্ছে 6 + 2√2, তাহলে এস মাইনাস এ, একটা বিয়োগ দেন, ধরেন আপনি এটাই বিয়োগ দেন, দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি 7 বিয়োগ দিলাম 1 বাহু, তারপর এই এস থেকে পরে আরেকটা বিয়োগ দিলাম 4√2, এবং এই এস থেকে 6 + 2√2 থেকে আমি আরেকটা বিয়োগ দিলাম হচ্ছে এই 5। তাহলে এরপরে কি হবে, আমি একটু উপরে লিখতে হবে, এটুকু মুছে ফেলি। তাহলে দেখেন, এটা তো আপাতত কিছু করার না, এটা এখানে রাখেন।
রুট লম্বা একটা দেন, তাহলে 6+2√2 রেখা দিয়ে দেখি যোগ বিয়োগটা করে কোনো কিছু লাভ হয় কিনা। দেখেন এখানে 6 থেকে -7 বিয়োগ হলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2√2 - 1। আর এটা আবার এই যে দেখেন 6 আর হচ্ছে 2√2 -4√2 হলে এটা হচ্ছে 6 - 2√2 আসতেছে, ঠিক আছে। আর এটা আবার এই 6 থেকে যখন 5 বিয়োগ হবে 1 হবে, তাহলে এটা হচ্ছে 2√2 + 1 আসতেছে। তাহলে আপনি দেখেন এখানে একটা দুইটা কাপল হয়েছে, যেমন এটা একটা কাপল আর এরা একটা কাপল। তাহলে আমরা যে মানদাতার আমলের যে সূত্র a + b * a - b কে a² - b², এই দেখেন a + b * a - b, তাহলে এইটুকু লিখতে পারি 6² - 2√2²। এটা হচ্ছে একটা কাপল। আর 2√2 - 1 2√2 + 1, তাহলে এদিকে আবার a² - b², আমাদের দুইটা কাপল ক্রিয়েট হইল। দেখেন ক্যালকুলেটর ছাড়াই কিন্তু অঙ্ক হবে পুরো অঙ্কটা। এখন দেখেন 6² তো 36 - 2√2² কত, 2² 4 আর এটা √2² হচ্ছে 2, তাহলে 4 × 8। আর এটা 2√2² তো 8 - 1² কত 1, তাহলে 36 থেকে 8 গেলে কত 27, সরি 28। 28 ইন্টু এটা কত 8 থেকে 1 গেলে কত 7। তাহলে এটাও আবার করা যায়, আপনারা পারবেন কিনা জানি না। 28 কে 4 × 7 × 7 লেখা যায়, অথবা আপনি সরাসরি গুণ দিয়ে দিতে পারেন ক্যালকুলেটরে। 28 × 7 গুণ দিলে আপনার সরাসরি একটা মান আসবে, এটাকে বর্গমূল ক্যালকুলেটরে চাপ দিয়ে দিলে উত্তর চলে আসবে। তো আমার হাতে ক্যালকুলেটর নেই, এই জন্য আমি ঢং করতেছি আর কি। তাহলে 4-এর বর্গমূল 2 আর 7-এর বর্গমূল 7 7 মিলে একটা 7, তাহলে 7 × 14 অ্যান্সার। আর আপনি যদি সরাসরি এখানে 28 × 7 দেন, দেখলে দেখবেন 256 আসবে, সরি 196 আসবে, ঠিক আছে। তো তার বর্গমূল কত 14। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। বুঝে থাকলে লিখবেন T4C, আমাদের টাইপ 4 ক্লিয়ার। কমেন্ট করেন T4C, পরে আমি টাইপ 5-এ যাব। এরপর হচ্ছে টাইপ 5, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সেক্ষেত্রে আমাদের 3টা বিন্দু দেওয়া থাকবে। যেমন ধরেন এই 3টা বিন্দু দিয়ে যদি অঙ্কটা করি, আমি নতুন বিন্দু না লিখি, এটা হচ্ছে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজাইয়া। সেক্ষেত্রে আপনার একটা পরীক্ষায় আনুমানিক চিত্র রাখবেন, একটু 10টা সেকেন্ড। আপনি পরীক্ষায় একটা রাফ চিত্র আঁকবেন। যেমন এই 3টা পয়েন্টকে যদি আপনি আঁকেন, অক্ষরেখা আঁকতে হবে আর কি। তাহলে একটা হচ্ছে -2 0, তাহলে -2 1 ঘর 2 ঘর, এখানে হচ্ছে -2 0। একটা হচ্ছে 5, 0 1 2 3 4 5, এটা হচ্ছে 5, 0। আর একটা হচ্ছে 1 4 1 1 2 3 4, এটা হচ্ছে 1 4। তাহলে এটা হচ্ছে A -2 0, এটা হচ্ছে B 5 0, এটা হচ্ছে C 1 4। পরে আপনি ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা। এখন আপনাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে নিয়ম হচ্ছে হাফ সূত্রের মাস্ট, পরে একটা পরম মান দিবেন, এইটুকু ফিক্স। এটা হচ্ছে মডুলাস, কারণ আপনার ক্ষেত্রফল যাই হোক পজিটিভ আসবে। ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল সবসময় ধনাত্মক। আর হাফটা সূত্রের ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে ডিফল্ট ফর্মুলা। এখন এখানে বিন্দুগুলো একটু লিখতে হবে, আর এই লেখাটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজায়া। এখন আপনি যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, আপনার যেখান থেকে খুশি আপনি শুরু করেন। ধরেন আপনি এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, আপনার যেখান থেকে খুশি। এখন স্বাভাবিকভাবে এ থেকে শুরু করে, তাহলে যে এর পয়েন্টটা আগে লেখেন, এটা কত -2 0, এই যে -2 0 এমনি লিখবেন আর কি। তাহলে আপনি দেখেন তো ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে কি, এভাবে ঘুরে না ঘড়ি,
নাকি এভাবে ঘুরে? ঘড়ি ঘুরে হচ্ছে এভাবে, এই যে এভাবে কিন্তু ঘড়ি ঘুরতেছে সেকেন্ডের কাঁটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত করবো মানে কি, যে এভাবে ঘুরবে। এভাবে ঘুরলে আপনি দেখেন তো কোন পয়েন্টটা আগে আসে কোন পয়েন্টটা পরে আসে। দেখেন এই যে এ থেকে শুরু করলে এর পরে কি আসে, বি, বি এর পরে সি, আবার এ, এভাবে কিন্তু আসে। তাহলে এখান থেকে স্টার্ট হলে এর পরের পয়েন্ট হবে এটা 50, তারপরের পয়েন্ট হবে এটা 14, তারপরের পয়েন্ট হবে এটা -20। আপনি যেখান থেকে শুরু করছেন এখানে এসে থামতে হবে। এই জন্য আপনার এখান থেকে শুরু করলে এই যে এভাবে ঘুরে এভাবে আসতে হবে। তাহলে -20, 50, 14, -20। এই হচ্ছে আমাদের 4টা পয়েন্ট লেখা। এই লেখার পরে বাকি কাজ খুবই সহজ, খুবই সহজ, অনেক সহজ, সেটা পরের ইস্যু। এইটুকু বুঝলে কমেন্ট করেন যে বুঝছি, কমেন্ট করেন বুঝছি। এইটুকু বুঝলে কমেন্ট করেন বুঝছি। আপনি র্যান্ডমলি নিলে হবে না, র্যান্ডমলি নেওয়া যাবে না। ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে একটা রাফ ফিগার ড্র করে বিন্দুগুলো আগে বসাইতে হবে। বসায় তারপর হচ্ছে আপনি যেখান থেকে শুরু করে 4টা পয়েন্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে, নাহলে রেজাল্ট আসবে না। বুঝছেন? রেজাল্ট আসবে কিন্তু ভুল আসবে, উল্টাপাল্টা হলে ভুল আসবে। সিকোয়েন্স মেনটেন করতে হবে বসানোর পরে। এখন যদি আপনার সি পয়েন্টটা এখানে হইতো, খেয়াল করেন, সি যদি এখানে বসতো তাহলে এরপরে সি চলে আসতো, এরপরে বি চলে আসতো। বুঝছেন? এই জন্য বসায় নিতে হবে। তো এটা খুব সহজ, সবাই বুঝছেন। তাহলে এরপরে বাকি কাজ খুব সহজ। দেখেন হাফ, যে মডুলাস আপনি রাখতে পারেন। এর ভিতরে 2 ধরনের শ্রেণী আসবে। কারণ মডুলাস দিলাম, এই যে প্রথম হচ্ছে এইভাবে 3টা গুণ দিবেন, এই যে এভাবে -20 গুণ দিলে কত, 0, প্লাস 4 × 5 = 20, প্লাস 1 × 0 = 0। এটা হচ্ছে এই 3টা গুণ, মাইনাস এভাবে 3টা গুণ, 5 × 0 = 0, 1 × 0 = 0, আর 4 - 2 -8। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে হাফ এটুকুর যোগ বিয়োগ হচ্ছে 20, বিয়োগ এটুকুর যোগ বিয়োগ হচ্ছে -8। তাহলে -8 প্লাস 8 হবে, এটা 28 হবে, আর বাইরে তো হাফ আছে, তাহলে অ্যান্সারটা 14 হবে। আপনি দেখেন একটু আগে যখন আমরা বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে করছি তখন কিন্তু রেজাল্টটা 14 আসছিল। ঠিক আছে? যে ওয়েতে করেন একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো ফিক্স, আপনি যে ফর্মুলা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার পদ্ধতিগুলো ভিন্ন হতে পারে। তো আমি এটা নিয়ে করছি, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আপনার বই থেকে একটা অঙ্ক নিয়ে করবো, টাইপ 5-এর 1। আশা করি এটুকু ক্লিয়ার, যদি নাও হয় একটু খটকা থাকে, পরের ম্যাটটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি টাইপ 5-এর 1 নম্বর অঙ্কটা করি। এখানে 3টা পয়েন্ট আছে, A 2 3, B 5 6, C -1 4। তাহলে আমরা আনুমানিকভাবে একটা আঁকি। 2 3, 1 2 1 2 3, এটা হচ্ছে A। 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আনুমানিকভাবে আর কি, এটা B। তারপরে -1 4, -1 1 2 3 4, এটা হচ্ছে C। তাহলে আমার ত্রিভুজটা হচ্ছে এরকম, এটা হচ্ছে A 2 3, এটা হচ্ছে B 5 6, এটা হচ্ছে C -1 4। দেখেন আপনাদের যে সবসময় এ থেকে শুরু করতে পারেন কোনো কথা না, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। ধরেন আমি এই অঙ্কটা আপনাদের বইয়ে তো এ থেকে শুরু করছি, আমি আপনাদের বোঝার সুবিধাটা আমি সি থেকে শুরু করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল = হাফ তো সূত্রের যে মডুলাস, ফার্স্ট পয়েন্ট আমি এটা ধরলাম -1 4। তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটার পর এটা আসে, এটার পর এটা আসে, যেভাবে এটার পর এটা 2 3, এরপরে কি আসে এটা 5 6, এরপরে কি আবার এটা -1 4 দিতে হবে। যেখান থেকে শুরু করছেন এখানে এসে আবার থামতে হবে, না তো ত্রিভুজ হবে না। আপনি এখান থেকে এখানে গেলেন, এখান থেকে এখানে গেলেন, ত্রিভুজ হলো না। তো ত্রিভুজ হতে তো আবার এখানে আসতে হবে, এই জন্য লাস্টে আবার এই পয়েন্টটা দেওয়া লাগে। এখন হাফ
দেখেন আপনি গুণ দেন, এটা গুণ দিলে কত? -3, 6 গুণে 12, 4 5 20, বিয়োগ এভাবে গুণ 8, এভাবে গুণ 15, এভাবে গুণ -6। তাহলে কত আসতেছে? এটুকু 20 আর 12 হচ্ছে 32, 32 থেকে যদি -3 যায় 29, বিয়োগ 15 আর 8 হচ্ছে 22, 23, 23 থেকে 6 গেলে কত? 17। মডুলাস আপনি যখন বুঝে যাবেন যে পজিটিভ, আচ্ছা মডুলাস দেন, সমস্যা নেই। এখন 29 থেকে 17 গেলে কত? 12, 12কে 2 দিয়ে ভাগ করলে আনসারটা 6। ঠিক আছে? বুঝে থাকলে CLR ক্লিয়ার কমেন্ট করেন। যদি ম্যাথটা কনসেপ্টটা বুঝে থাকেন ক্লিয়ার কমেন্ট করেন। দেখেন ত্রিভুজ চতুর্ভুজ একই নিয়ম, ত্রিভুজ চতুর্ভুজ একই নিয়ম, শুধু চতুর্ভুজে নতুন আর একটা বিন্দু হবে, 4টা বিন্দু হবে। একই সিস্টেমে 4টা বিন্দু বসায়া এইভাবে সিরিয়ালি সাজায়া একই পদ্ধতিতে করা লাগে। আমি অঙ্ক আসলে করাবো, সমস্যা নয়, যে ভাববেন না যে না করে চলে যাবো। জাস্ট বললাম আর কি যে ত্রিভুজের নিয়মেই চতুর্ভুজও একই নিয়মে করা লাগে। তাহলে এটা বুঝলে এটা ক্লিয়ার কমেন্ট করেন। মডুলাস আপনার ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি শিওর জানেন না যে আপনার আউটপুটটা কি পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। যেমন দেখেন আপনার এই পর্যন্ত আমি জানি না এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, এই জন্য এইটুকু মডুলাস দিবেন। আপনি যখন এটা করে ফেলছেন, এই যে এইটুকু 29, এইটুকু 17, তখন আপনি বুঝে গেছেন যে এটা একটা পজিটিভ ডাটা হবে, তখন আপনি চাইলে মডুলাসটা নাও দিতে পারেন, কারণ মডুলাসের আউটপুট হচ্ছে আপনাকে পজিটিভ বানানো। তো আপনার যখন দেখবেন যে এখানে 17, যদি ব্যাপারটা এরকম হইতো যে এটা 17 হইতো, এটা 29 হইতো, তখন বিয়োগ করলে কিন্তু নেগেটিভ আসবে, মডুলাস দিতে হবে, কারণ মডুলাস আপনাকে ফাইনালি এটাকে পজিটিভ বানাইতে হবে, এই জন্য মডুলাস ক্যারি করতে হবে। যখন আপনি শিওর হয়ে যাবেন যে না আমার আউটপুট পজিটিভ আসতেছে, তখন আপনি মডুলাস ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখেন, এই টাইপেরই 3 নম্বর প্রশ্ন। এখানে A13, B হচ্ছে 51, C হচ্ছে 3R। এবার কিন্তু পূর্ণাঙ্গ 3টা পয়েন্ট নাই, এই 2টা ফুল পয়েন্ট, কিন্তু এখানে একটা আননোন ডাটা আছে। এই 3টা পয়েন্ট দিয়ে আমাদের যে ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফলটা বলে দিছে 4। তাহলে বলছে আর এর মান কত? ক্ষেত্রফল যদি 4 হয় তাহলে আর এর মান কত? তাহলে আমরা যদি একটা রাফ ড্র করি, 1 3 1 1 2 3 5 1 1 2 3 4 5, তারপর হচ্ছে 1, এই 2টা পয়েন্ট হচ্ছে এ আর বি হয়, এ বি। সি হচ্ছে 3R। এখন আর কি, আর কি পজিটিভ না নেগেটিভ, কথাটা বুঝছেন না? এখন আপনি 3 একক গেলেন এক্স এর মান, আর যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে যাবেন, নেগেটিভ হলে নিচের দিকে যাবেন, কথা বুঝছেন? তাহলে আমরা তো জানি না আর এর মান কি, এটা একটা ফ্যাক্ট। এখন আর যদি পজিটিভও হয়, ধরেন পজিটিভ হইলো, এটা এখানে হবে নাকি এখানে হবে এটাও জানি না, তাহলে এটা একটা পুরোপুরি একটা অজানা হলো, একদম আননোন একটা ফ্যাক্ট। এই জন্য এটার আপনি লাস্টে রাখেন, যেহেতু পুরো অজানা। আপনি এই 2টার মধ্যে যদি এন্টি ক্লকওয়াইজ চিন্তা করেন, দেখেন আর যদি এখানে হয় তাহলে এন্টি ক্লকওয়াইজের পরে এই পয়েন্টটা এসে পড়বে, যদি এখানে হয় তাহলে এটা আরো পরে যাবে। সো আমরা এখন পর্যন্ত কিচ্ছুই জানি না, এই জন্য এটাকে একদম শেষে রাখবেন। তাহলে এই 2টা আগে রাখেন, প্রথম হচ্ছে 1 3, পরে হচ্ছে 5 1, এরপরে আর রাখেন, এরপরে আবার যেহেতু এটা শুরু করছেন এটা 1 3 রাখেন। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কিন্তু 4, সো আমাদের এদিকে ক্ষেত্রফলের দরকার নাই, যেহেতু ক্ষেত্রফলটা আমাদের 4 দেওয়া আছে। তাহলে এই 2 দিয়ে ওইখানে গুণ হলে এটা 8 হয়ে যাবে। এখন এটার ক্যালকুলেশন আমরা করতে থাকি। মডুলাস থাকবে 1 + 5R + 9,
মাইনাস 15 প্লাস 3 প্লাস আর, এই হচ্ছে আমাদের গুণফল। আর গুণফল ইকুয়াল টু হচ্ছে 8। এই যে 2 আর গুণ হয়ে এটা 8 হয়ে গেছে। এখন এখানে কি আসতেছে, আমাদের আসতেছে 10 প্লাস 5 আর মাইনাস 18 মাইনাস প্লাস আর ইকুয়াল টু 8। এখন এটা যোগ বিয়োগ করলে কত আসবে, 10 প্লাস 5 আর মাইনাস 18 মাইনাস আর মডুলাস ইকুয়াল টু 8। তাহলে আমাদের 5 আর থেকে আর বিয়োগ গেলে হচ্ছে 4 আর, আর 10 থেকে 18 বিয়োগ গেলে হচ্ছে মাইনাস 8 মডুলাস ইকুয়াল টু 8। এইটুকু আমাদের আসতেছে। এখন আমাদের নতুন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মডুলাস তুললে আমাদের কি ইম্প্যাক্ট করে। দেখেন মডুলাসের ভিতরে মাইনাস 3 দেন আউটপুট 3, প্লাস 3 দেন আউটপুট 3, মানে ওর ভিতরে যাই দেন রেজাল্টটা পজিটিভ আসবে। যখন আপনার ভিতরে সব জানার সংখ্যা থাকবে আউটপুট পজিটিভ আসবে, এটা হচ্ছে কথা। কিন্তু আপনি যখন এর ভিতরে কোনো অজানা মান দিবেন, ধরেন এই পি, তখন এটা সমান সমান লিখতে হবে প্লাস মাইনাস পি। কারণ এটার আউটপুটটা কি আসবে দেখেন, আপনি যদি এই পি এর মানটা 3 হয় তবু 3, আর পি এর মানটা যদি মাইনাস 3 হয় তবু 3। এখন পি কত এটা তো আমরা জানি না, তাহলে পি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। আমাদের চূড়ান্ত রেজাল্টটাকে ফাইনালি গিয়ে একটা পজিটিভ ডাটা শো করবে, কিন্তু এটা তো পি তো ইনপুট, আউটপুট পজিটিভ, কিন্তু ইনপুট পি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমরা জানি না। এই জন্য এই ভিতর অংশটুকু প্লাস মাইনাস হয়, মডুলাস তুললেই লিখতে হয় প্লাস মাইনাস পি। এখন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই অংশটা এখানে মডুলাস তুলে দেব, এই জন্য আমাদের এটা প্লাস মাইনাস 4 আর মাইনাস 8 লিখতে হবে ইকুয়াল টু হচ্ছে 8। খেয়াল করে দেখেন, বেসিক্যালি আমাদের লাইনটা এটার পরে এটা আসে, কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে অলওয়েজ এই লাইনটাকে ডিঙ্গায়া আমরা এই লাইনটা লিখি। আমরাও শিখাই, আমিও আমার স্টুডেন্টদের শেখাই যে মডুলাস উঠাইলে অপর পাশে প্লাস মাইনাস দিয়ে দিবেন, কিন্তু বেসিক্যালি আগে আসে প্লাস মাইনাসটা বাম পাশেই, এরপর উভয় পাশে প্লাস মাইনাস দিয়ে গুণ দিলে ওইটা ওই পাশে চলে যাবে। এই প্লাস পাশে এই পাশে থাকা জায়গাতে ওই পাশে থাকা এক কথা। এখন কেন আমরা ডান দিকে নিতে হয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য। হ্যাঁ, বামের রেখাও ক্যালকুলেশন হবে, ডানের একটা ক্যালকুলেশন হবে, কিন্তু সুবিধা হয় ডান পাশে নিলে। এই জন্য আমরা এটা এখান থেকে ওই পাশে নিয়ে নিই প্লাস মাইনাসটা। তারপর আপনি এখানে দুইভাবে ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে 4 আর মাইনাস 8 ইকুয়াল টু প্লাসের রেট ধরতে হবে, আর একটা হচ্ছে 4 আর মাইনাস 8 ইকুয়াল টু মাইনাসের রেট ধরতে হবে। তা আপনি যখন প্লাসের রেট ধরবেন তাহলে এটা 16 হবে, আর ইকুয়াল টু 4 হবে। আর যখন মাইনাস 8 ধরবেন তাহলে 4 আর ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 8 হবে, তাহলে 4 আর ইকুয়াল টু 0 হবে, দ্যাট মিনস আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আপনাদের আর এর মান কিন্তু বের হয়েছে দুইটা, আর ইকুয়াল টু 0 এবং 4, এই দুইটাই কারেক্ট অ্যান্সার। আপনারা দেখেন বইয়ে অ্যান্সার আছে আর ইকুয়াল টু 0 বা 4। এই হচ্ছে আমাদের পুরো ম্যাথটা। তো বুঝে থাকলে আপনারা আগে কি কমেন্ট করছেন ক্লিয়ার, এখন কমেন্ট করেন ডান। মানে আমি এই টাইপটা চলে গেলাম। এখানে একটা বড় অঙ্ক আছে যেটা অ্যাকচুয়ালি রিটেন আসছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন 4। এটা আপনারা এখন দেখার দরকার নাই, আপনারা বাসায় বসে আমি আজকে যা যা করানোর শেষে, অন্য সব অঙ্ক করার শেষে এটা লাস্টে করবেন, তখন বুঝবেন। এখন যদি দেখতে চান আপনার কাছে মনে হতে পারে একটু কেমন কেমন, কথাটা বুঝছেন। আমি সব পড়ানোর শেষে, মানে আজকের পড়ানোর শেষে আপনি বাসায় এটা চেষ্টা করবেন, আর একান্তই না পারলে তো সলভ ক্লাস আমি করাবোই, সমস্যা নেই। তাহলে আপনারা যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন, এরপর আমি আরও একটা টাইপ করাবো আজকে। দেখেন আমাদের টাইপ 5 শেষ হয়েছে। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে 5-এর পরে আসে 6, এরপর আসে 7, কিন্তু এই 5-এর সাথে সংশ্লিষ্ট টাইপ হচ্ছে টাইপ 7। এটা চতুর্ভুজের, কিন্তু এই 6 পর্যন্ত হচ্ছে ত্রিভুজ। এখন বলতে পারেন স্যার আপনি বইয়ে 5-এর পরে 7 দিলে তো পারতেন না, কারণ আমি ত্রিভুজ শেষ না করে চতুর্ভুজে যাইতে পারি না। কিন্তু পড়ানোর সুবিধাতে 5-এর সাথে 7 পড়লে সুবিধা হয়। এই জন্য 6 নম্বর টাইপটা আমি আগামী দিন পড়বো, আজকে 7 পড়বো। আজকে 7 পরেই শেষ হবে, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রফল আপনারা টাইপ 7-এ চলে যান, একটা অঙ্ক, প্রথম অঙ্কটাই দেখেন 1 নম্বর।
ত্রিভুজের ক্ষেত্রফল পারলে চতুর্ভুজও পারবেন। দেখেন এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, A 1 4, B -4 3, C 1 -2 and D 4 0। তাহলে আমি বিন্দুগুলোকে আপাতত রাফলি বসাই, ঠিক আছে। A 1 4 1 1 2 3 4 এটা হচ্ছে A, প্রথমে লিখবেন না, জাস্ট ফোঁটা দিয়ে রাখবেন। B -4 3 1 2 3 4 -4 1 2 3 এটা হচ্ছে -4 3 B। C হচ্ছে 1 -2 তাহলে 1 1 2 এটা হচ্ছে 1 -2 C এন্ড D হচ্ছে 4 0 1 2 3 4 4 0 এটা হচ্ছে D। তাহলে এটা ছিল A, এটা ছিল B, এটা ছিল C, এটা ছিল D। তাহলে A হচ্ছে 1 4, B হচ্ছে -4 3, C হচ্ছে 1 -2 এন্ড D হচ্ছে 4 0। এবার আপনি জয়েনিং করে চতুর্ভুজ বানান। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ। এবার এন্টি ক্লকওয়াইজ সাজাবো। খেয়াল করেন, এন্টি ক্লকওয়াইজ সাজালে এটা কাকতালীয়ভাবে সিরিয়াল হয়ে গেছে। এই যে A এর পরে B, B এর পরে C, C এর পরে D, এমন হতে পারে আপনার সিরিয়ালটা ব্রেক হয়ে যেতে পারতো। তো এই না যে আপনার প্রশ্নে যা থাকবে তা সিরিয়ালে লিখে দিলে সবসময় উত্তর হবে, ব্যাপারটা এরকম না। সিকোয়েন্স দিয়েই ম্যাক্সিমাম দেয়, কিন্তু যদি সিকোয়েন্স ব্রেক হয়, এই জন্য অবশ্যই আপনাকে চিত্র এঁকে তারপর বসাইতে হবে, আদারওয়াইজ আপনার 100% কনফার্ম হতে পারবেন না আপনার রেজাল্ট হয়েছে কিনা। এরপরে আগের মতোই এই চতুর্ভুজের ক্ষেত্রফলে কিন্তু আবার ত্রিভুজ সিম্বল মাইরেন না, চতুর্ভুজ সিম্বল সূত্রে হাফ আছে। এরপরে 4টা পয়েন্ট এভাবে বসাবেন, 1 4, তারপর হচ্ছে -4 3, তারপর হচ্ছে 1 -2, তারপর হচ্ছে 4 0 অ্যান্ড স্টার্টিংটা তো আবার লিখতে হয়। এই যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটা। এরপরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল আঁকবো। তো আপনারা এইটুকু পর্যন্ত ওকে লেখেন, এইটুকু পর্যন্ত বুঝে থাকলে ওকে লেখেন, কারণ আমার চিত্রটা মুছে ফেলতে হবে, কারণ আমার এখানে স্পেস লাগবে। আপনারা ওকে লেখেন, তারপর আমি চিত্রটা মুছে ফেলবো, মুছে এখানে অঙ্কটা করব। বাকি কাজ সিম্পল, আগের মতোই, এটা নতুনত্ব কিছু না। আগে শুধু গুণ হইতো এভাবে 3টা, এখন 4টা হবে, এই যে 1টা 2টা 3টা 4টা হবে আগের মতোই। এইভাবে গুণফল বিয়োগ এইভাবে গুণফল। ধরেন আমি মুসলিম, হাফ মডুলাস দেন 3 ওকে 3 -7 কিন্তু +8 হয়ে যাবে, 1 0 0 4 4 16 বিয়োগ -7 আছে -16 প্লাস মাইনাস আর কি, +3 -8 0। এই হচ্ছে আমাদের মডুলাস। এবার যোগ বিয়োগ করবো, 16 8 24, 24 আর 3 হচ্ছে 27 বিয়োগ, এখানে আমাদের মাইনাসের 24 প্লাসের হচ্ছে 3, তার মানে -21 মডুলাস। তাহলে হাফ ইন্টু 27 যোগ হচ্ছে 21, এটা তো মাস্ট পজিটিভ। তাহলে 27 আর 21 হচ্ছে 48 ভাগ হচ্ছে 2, তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে 24 রেজাল্ট। ঠিক আছে, বুঝলে ক্লিয়ার লেখেন। আমরা আর একটা অঙ্ক করবো আজকে, আমরা এই টাইপের 5 নম্বর অঙ্কটা করে দেব। আপনাদের 1 2 3 4 সব এক নিয়ম, শুধু অঙ্ক প্র্যাকটিসের জন্য বেশি দেওয়া। ক্লিয়ার কমেন্ট করেন, তাহলে আমরা লাস্ট ম্যাথে চলে যাব। 5 নম্বর কমেন্ট করেন ক্লিয়ার, লাস্ট ম্যাথে যাব। A 3 4, B -4 2, C 6 -1, D তে আবার একটা আননোন দিয়ে দিছে P3। তাহলে 4টা পয়েন্ট দিয়ে বলছে
এই চারটা হচ্ছে একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু এবং তারা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আবর্ত। ঠিক আছে, তাহলে এই এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ বলে দিচ্ছে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমাদের পি এর মান নির্ণয় করতে, সো আমাদের ফার্স্টে এবিসি ত্রিভুজ বের করতে হবে, পরে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কথাটা বুঝছেন? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে বিন্দুগুলোকে একটু ফার্স্টে রাফ ড্র করি। 3 4 1 2 3 1 2 3 4 3 4 পজিটিভ দিকে, বি মাইনাস 4 2 1 2 3 4 1 2, এটা হচ্ছে বি মাইনাস 4 2, সি 6 মাইনাস 1, তাহলে 1 2 3 4 5 6 6 মাইনাস 1, এটা হচ্ছে সি। ডি কোথায় জানি না, তাহলে ডিপি কত জানি না। কথাটা বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো ডি কোথাও জানি না, তাহলে আমাদের এক কাজ করেন, এবিসি তো সিকোয়েন্স মেনটেন করতে হবে, এবিসি। তাহলে ডি অবশ্যই আপনার এই 1 2 3 তো এই লাইন বরাবর কোথাও আছে, মানে ধরেন এখানে আছে, যেহেতু ওয়ার মান 3, তাহলে ওয়ার মান 3 হচ্ছে এখানে, তাহলে এদিকে যে কোনো এক জায়গায় আছে, মানে এই লাইন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাই এটা বলছি যেটা অজানা থাকবে এটা সাইডে নিয়ে ফেলায় রাখবেন। তাহলে এটা হচ্ছে P3। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভুজ হলো। তা ফার্স্টে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। খেয়াল করেন, এই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের দ্বিগুণ হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে বুঝতেছেন এটা যত হবে এটা আর ওই দিকেই যাবে স্বাভাবিক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আপনি ত্রিভুজের ক্ষেত্রফলের নিয়মে করে ফেলবেন। 3 4 -4 2 6 -1 ডি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জাস্ট আমি লিখে ফেলি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 41/2। এটা বইয়ে করা আছে, ওই আগের নিয়মে করবেন। ক্ষেত্রফল হচ্ছে 41/2। আমরা শুধু চতুর্ভুজের ক্ষেত্রফলটা করব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত দেখেন তো, হাফ 3 4 প্রথমে যে এটা ধরলাম, পরে হচ্ছে -4 2, পরে এটা ধরলাম 6 -1, এরপর এটা ধরলাম P3, এরপর আবার এটা ধরলাম 3 4। তাহলে এ হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল এগুলো কিন্তু 2 × ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে প্যাচ লাগাবেন না, চতুর্ভুজের ক্ষেত্রফল অ্যাকর্ডিং টু ফর্মুলা ইকুয়াল টু 2 × ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের সূত্র অনুসারে এখান থেকে আমাদের পি বের হয়ে যাবে। বাকি কাজ হচ্ছে আপনার ক্যালকুলেশন। তো চলেন আমরা করি। এই 2 2 কাটা, এই 2 2 কাটতে আবার 41 দুগুণে কি হয়ে যাবে, এটা 82 হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করেন, এখানে কত, 6 মডুলাস আছে কিন্তু, 3 দুগুণে 6 -7 আছে প্লাসের 5, 3 6 18 প্লাস হচ্ছে 4p, যেটা গুণ দিলে মাইনাস, আচ্ছা একটু স্পেস বেশি রাখা দরকার, আমি একটু 82টা পরে লিখি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে -16 প্লাস 12 মাইনাস পি প্লাস 9 মডুলাস ইকুয়াল টু এখানে 82। তো মাঝখানে আবার কি কমেন্ট করছেন, আননোন মান থাকলে কি র্যান্ডমলি নেওয়া যাবে? না, র্যান্ডমলি নেওয়া যাবে না। আননোন ভ্যালুটা আপনি লাস্টেই রাখবেন। মাঝখানে ইনপুট দিলে আপনি শিওর জানেন না, এই জন্য আপনার যেহেতু বাকিটুকু যেটুকু সিকোয়েন্স আছে ওইটুকু আপনি সিকোয়েন্স মেনটেন করবেন, আর আননোনটা লাস্টে রাখবেন। আর সাধারণত এই ধরনের ক্ষেত্রে সিকোয়েন্সটাই মেনটেন করে আননোন ভ্যালুটা লাস্টেই রাখে। মানে ধরেন এবিসি ত্রিভুজের মধ্যে দেখবেন সিতে নিয়ে আননোনটা দেয়, এবিসিডি চতুর্ভুজের দেখবেন ডি থেকে আননোনটা দেয়, তাহলে বাকিটুকু অনেকটা সিকোয়েন্স ফলো করে দেয় যখন আননোনটা ডাটা দেয়। এই জন্য রেজাল্টে কোনো হেরফের করে না সিকোয়েন্স দিয়ে দিলে, তবে র্যান্ডম দিলে ভেজাল আছে। আর অনেক ক্ষেত্রে কনসেপ্ট দেখেও বোঝা যায়, যেমন দেখেন এ বি সি তিনটা বসানোর পরে ডি যে মাঝখানে বসবে না এটা কনফার্ম, কারণ আপনার এ বি সি ত্রিভুজ যেটা হয়, আরেক যেহেতু চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ডাবল, তাহলে এই পাশে যে ত্রিভুজ ওই দিকে তো একই ত্রিভুজ হইতে হবে, তাহলে ডি কিন্তু ওই দিকেই যাবে। এখন এটা ক্যালকুলেশন করেন, এখানে কত আসতেছে, 11 29 প্লাস 4p, আর এখানে আসতেছে হচ্ছে 21 থেকে 16 গেলে হচ্ছে 5, মাইনাস পি 82।
তাহলে 29 প্লাস 4p মাইনাস পি প্লাস পি মডুলাস ইকুয়াল টু 82। আপনি মডুলাসটা ওটাই দিতে পারেন, ওই পাশে প্লাস মাইনাস দিয়েছে তো আননোন আছে। তাহলে আমাদের 4p 5p হবে মানে পি, আর সংখ্যাটা হবে কত 29 থেকে 5 গেলে কত 24 ইকুয়াল টু প্লাস মাইনাস 82 দিয়ে দিতে পারেন। তাহলে 5p প্লাস 24টা 23 হয়, 29 থেকে 5 গেলে 23 হয়। আমার ক্যালকুলেশনে বলেছে বইয়ে যেহেতু 23 আছে 53 মাইনাস 12। আচ্ছা আমি হোয়াট এভার কোথাও না কোথাও একটা যোগ বিয়োগে ভুল করছি বুঝছেন। বইয়ে লাস্টে এটা দেওয়া আছে আপনার 23 প্লাস 5p বুঝছেন। তাহলে 5p প্লাস 23 তো আমার এখানে 24 হয়ে গেছে, কোথাও কোনো মিস্টেক করছে, আমি 23 দিয়ে অঙ্কটা করি। তাহলে এই যে প্লাস মাইনাস 82, এখন আপনার কাজ হচ্ছে দুইটা ভ্যালু বের করা, আপনার দুইটা আননোন ভ্যালু আসবে। আননোন পজিটিভ ধরবেন নাকি নেগেটিভ ধরবেন এটা একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনার কি করতে হবে, যখন এই ক্ষেত্রে আমরা ম্যাথে এই ছোট থেকে যে জিনিসটা দেখে আসতেছি একটা অপ্রকাশিত রুলস আছে, সেটা হচ্ছে যখন ম্যাথগুলো অনেক বড় হয় তখন শুধু পজিটিভ ডাটা ধরে অঙ্ক রেজাল্ট শেষ করে ফেলে, আপনার বীজগণিত সূত্র বলে অধ্যায় দেখবেন। আর যখন ম্যাথগুলো ছোট হয় তখন পজিটিভ নেগেটিভ দুইটা ধরে অঙ্ক করে, এই জিনিসটা দেখছি। আপনি যদি শুধু পজিটিভ রাখেন অঙ্ক ছোট হলে নাম্বার কমে যাবে, বা অঙ্ক বড় হলে আপনারা নাম্বার কমাবে না। কিন্তু আপনি যদি অঙ্ক বড় হইলেও প্লাস মাইনাস দিয়েও করেন তবু আপনাকে নাম্বার কাটবে না। যেমন এই অঙ্কটা ধরেন, এই অঙ্কটা কিন্তু বই আমি শুধু পজিটিভ ধরে করছি, কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু এখানে প্লাস মাইনাস আসে, ঠিক আছে। আপনার এখন দুইটা ভ্যালু আসবে, এখান থেকে প্লাস দিলে একটা মান আসবে, মাইনাস দিলে আরেকটা মান আসবে। ধরেন 5p প্লাস 23 ইকুয়াল টু যদি 82 ধরে একটা আসবে, আর 5p প্লাস 23 ইকুয়াল টু মাইনাস 82 ধরে আরেকটা ভ্যালু আসবে। তাহলে 5p ইকুয়াল টু যদি আমি প্লাসের 23 ধরি, 82 থেকে 23 গেলে হচ্ছে 59, তাহলে p ইকুয়াল টু 59 বাই হচ্ছে 5, এটা একটা রেজাল্ট। আর 5p ইকুয়াল টু এটা যদি ওই পাশে যাই 85 মানে মাইনাস 105 হয়, অর্থাৎ p ইকুয়াল টু মাইনাস 21 হয়, এটাও আরেকটা রেজাল্ট হয়। তো আপনার দুইটা রেজাল্টই পসিবল। তো এটাও রেজাল্ট এটাও রেজাল্ট, দুইটাই কারেক্ট অ্যান্সার, কোনোটাই ভুল নেই, কারণ এখানে মডুলাস থেকে আমাদের প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। তবে আপনি যেহেতু অঙ্কটা লেন্দি হচ্ছে, আপনি চাইলে বইয়ের মতো এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা অ্যান্সারও দাগাইতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। এখন বইয়ে গিয়ে পজিটিভটা আসছে শুধুমাত্র কেন, কারণ বইয়ে আমি প্রথমে শুধু চতুর্ভুজের ক্ষেত্রফলটা টানছি, যেহেতু অজানা ভ্যালু আছে পি, আমি পুরোটা পজিটিভ বানাই ফেলছি, আর পরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, বের করে এটার সাথে দুই গুণ করে রিলেশন করছি, আলাদা আলাদাভাবে করছি, এই জন্য শুধু পজিটিভটা শো হয়েছে। কিন্তু এখানে আমি অ্যাট এ টাইম করছি, এই জন্য আমাদের দুইটা ভ্যালু আসছে, এটা কিন্তু ভুল না যেটা করছি। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকু থাকবে। আগামী দিন আমরা শুরু করব হচ্ছে টাইপ 6 দিয়ে, টাইপ 6 করে পরে আমরা টাইপ 8, 9, 10 যতটুকু যাইতে পারি আর কি। আমাদের আরও দুটা ক্লাস লাগবে। কি বলতাম ভাই, আপনার উত্তর তো দিছি আলমগীর হোসেন। আননোন ম্যাথ থাকলে তবে আননোন পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? আননোন আপনার পজিটিভ নেগেটিভ কোনোটাই ধরার সুযোগ নাই। আপনি আননোনের জায়গায় ধরবেন, ধরে আপনি র্যান্ডমলি বিন্দুটাকে লাস্টে রাখবেন। আপনার সলিউশনটা দিয়ে দিছি তো, আপনি আননোন এবিসি ডি, আপনার 10টা বিন্দু আছে, আপনি আননোনটা লাস্টে রাখেন। আপনার তো হয় ত্রিভুজ দিবেন, চতুর্ভুজ দিবেন, আননোনটা আপনি লাস্টে রাখেন, তাহলে হয়েছে। অথবা আননোন ডাটা যখন দিবে তখন আপনার বইয়ে যে সিকোয়েন্সে দেওয়া আছে ওই সিকোয়েন্সে বসায় ফেলবেন, তাহলে হয়েছে। কারণ আননোন তো আমি বা আপনি যে কেউ চূড়ান্তভাবে এটার ভ্যালু বের হওয়া পর্যন্ত এটার পজিশন কোথায় আমরা জানতে পারবো না। তাহলে আপনি এটাকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে তো একদম নিশ্চিতভাবে সাজাতে পারবেন না, এটাকে সম্ভাব্য উপায়ে সাজাইতে হবে, ঠিক আছে। সম্ভাব্য ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সম্ভাব্য উপায়ে সাজানো এটা, আর নিশ্চিতভাবে হচ্ছে যেগুলো আপনি 4টা পয়েন্টই জানেন। ওকে, ভালো থাকবেন।